আমরা যখন আমাদের যোগ্যতার পরীক্ষা দিয়ে আমরা যখন গভর্নমেন্টের কাছ থেকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেয়েছিলাম, আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা ছিল এই ব্যক্তি যদি নিজে কোনো অপরাধ করে তবেই তার চাকরি যাবে। কিন্তু আমরা কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিলাম না, আমরা কোনো অবৈধভাবে নিযুক্তির সঙ্গে যুক্ত ছিলাম না, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদেরই চাকরি গিয়েছে, আমাদেরই অধিকার হরণ হয়েছে, আমাদেরই জীবন জীবিকা বিপন্ন হয়েছে। আজ আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টেও আমাদের ন্যায় বিচার পেলাম না। আমরা আজ এখানে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে সেই একই ন্যায় বিচারের দাবি করতে। কারণ ওই যে বললাম আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারের বয়ানটা, যখন আমরা অপরাধী নয় এবং এই অপরাধের দায় আমাদের নয়, তাই আমরা যে চাকরিতে যেভাবে আছি আমাদের সেই চাকরিতে সেইভাবেই বহাল রাখার জন্য আমি আবেদন করছি। এবং 7 বছর আগে আমরা পরীক্ষা দিয়ে আমাদের যোগ্যতার প্রমাণ দিয়েছি। আজ এইখানে উপস্থিত যত সরকারি কর্মচারী আছেন, ইনক্লুডিং সুপ্রিম কোর্টের যে জাজ মহাশয় আমাদের জাজমেন্ট কপিটা লিখেছেন, তাকেও যদি আজকে আবার পরীক্ষা দিতে বলা হয়, আমার মনে হয় না তিনি সাকসেস হতে পারবেন। তাই আমরা কোনো দ্বিতীয় পরীক্ষায় দিতে চাই না, অন্তত এই চাকরির প্রশ্নে। আমাদের এই চাকরিতে স্বমহিমায় বহাল রাখার জন্যই আমরা আবেদন করছি এই সভাকক্ষে। এবং আমরা জানি যে একটা কোর্টের ধাক্কা আমরা খেয়েছি, এবং কোথায়? চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার বেঞ্চে। তাই আইনি জটিলতা অনেক, কিন্তু তারপরেও এখনো দুটো স্তর এখনো বাকি আছে, তারপরেও আছে, কিন্তু প্রথম দুটো, একটা হচ্ছে রিভিউ, অর্থাৎ যে জাজমেন্ট হয়েছে সেই জাজমেন্ট প্রত্যাশিত নয়, এবং আমরা বলছি, কারণ আমরা আইনের দ্বারা বঞ্চিত হয়ে বলছি ওই আইন আমরা মানতে পারছি না, ওই আইন আমরা মানতে পারছি না। তারপরেও ওই আইনকে পুনর্বিবেচনার জন্য আমরা তো সুপ্রিম কোর্টে যাবই, যেমনভাবে গিয়েছিলাম। আমরা আমাদের রাজ্য সরকারকেও এবং আমাদের নিয়োগ অথরিটিকেও রিভিউ পিটিশনের জন্য যাওয়ার জন্য অনুরোধ করব। শুধু যাওয়া নয়, গেলেই হবে না, সেই দুটো পিটিশন থেকে আমাদের ফিরিয়ে নিয়ে আসার জন্য উপযুক্ত এবং যথোপযুক্ত ব্যবস্থা করতে হবে। এবং আমরা আরও একটা দাবি রাখছি, এই যে বিচারপতি আছেন তার বেঞ্চে আমরা রিভিউ চাইছি না, সেই সময়টাকে ব্যবহার করতে হবে। এবং আমরা জানি যে রিভিউ টু কিউরেটিভ আমাদের জেতার সম্ভাবনা আছে, এবং সেই যতদিন পর্যন্ত এই প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে না ততদিন পর্যন্ত আমাদের দাবি, আমাদের কোনো রকম টার্মিনেশন লেটার দেওয়া যাবে না। আমরা যে চাকরি করছি সেই চাকরিতে স্বমহিমায় বহাল থাকতে চাই, এবং এর জন্য কোনো কন্ডেম অফ কোর্ট হবে না, তার প্রভিশন আছে, আমরা সেটা জেনেছি। আর এই পর্বের মধ্যে কোনো পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া যাবে না, কারণ আমরা পরীক্ষা পদ্ধতিতে দ্বিতীয়বার যেতে চাইছি না। এবং রিভিউ পিটিশনের আগে, অর্থাৎ পরবর্তী পিটিশনের আগে, রিভিউ এবং কিউরেটিভের আগে আমাদের ওএমআর এর মিরর ইমেজ এবং আমাদের সুপ্রিম কোর্টের জাজমেন্টে সহ সিবিআই এর যে ইনভেস্টিগেশন রিপোর্ট এবং চার্জশিট,
সেখানে বৈধ এবং অবৈধ দুটো ক্যাটাগরিকে ডিভিডেশন করা হয়েছে। আমরা চাই, এবং আমাদের নিয়োগ অথরিটিও সুপ্রিম কোর্টে সেটা মেনেছেন, সিবিআই রিপোর্টটাকেও মেনেছেন, তার মানে মেনেছেন যে যারা বৈধ তাদের পক্ষে আমরা আছি। তাই বৈধদের একটা পরিচ্ছন্ন তালিকা নিয়ে রিভিউ পিটিশনে যেতে হবে। এবং রিভিউ পিটিশনের সময় আমরা গভর্নমেন্টের কাছে আবেদন করছি, অথরিটির কাছে আবেদন করছি, কি করছেন বা কেমনভাবে চলছেন আমাদের সঙ্গে একটু ডিসকাশন করতে। কারণ আমাদেরও আইনজীবী আছে, যদি কোনো কিছু সুরাহার জন্য আমাদের একটু আলোচনা পর্যালোচনার প্রয়োজন হয়, সেই কাজে যেন আমাদের সহযোগিতা করা হয়। এবং আমার আর দুটো পয়েন্ট বলবো। আমরা দেখলাম যে আমরা যখন এরকম অসহায় অবস্থার মধ্যে পড়লাম, তখন থেকে অর্থাৎ আমাদের চাকরি যাওয়ার পর আমরা দেখেছি আমাদের রাজ্যের যে বিরোধী রাজনৈতিক দলগুলো আছে, এমনকি যে লয়াররা আমাদের চাকরির খাওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে, তারাও বলছেন আমাদের প্রতি অবিচার হয়েছে। তাহলে যারা বলছে আমাদের প্রতি অবিচার হয়েছে এবং হাহুতাশ করতে চাইছেন, সেটা আমাদের হতাশাকে মার্কেটিং করছেন, নাকি সত্যি সত্যি আমাদের প্রতি তারাও সহমর্মী? তার জন্য আমরা আবেদন রাখছি একটা সর্বদলীয় বৈঠকের মধ্যে দিয়ে তারা কি বলতে চাইছে, কিভাবে আমাদের পাশে থাকতে চাইছে, তারাও আহ্বান করুক। দেখি তারা, আমরা জানি রাজনৈতিক দলগুলোর মধ্যে একে অপরের রাজনৈতিক সংঘাত বা রাজনৈতিক বিরোধিতা আছে, কিন্তু তারা আমার অবিচারের প্রশ্নে যদি এক হয়, তাহলে তারা কি বলতে চাইছে এবং কিভাবে আমার নিয়োগ আমার পুনরায় আমাকে নিয়োগ করার ক্ষেত্রে তাদের যাতে কোনো বাধা না থাকে, তাই তাদেরকেও যাচাই করার প্রয়োজন। তাই তাদেরকেও সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। আমার লাস্ট বক্তব্য শেষ। আমরা দেখেছি আমাদের কোর্ট রুমের অভিজ্ঞতায় আমরা অন্তত একটা জিনিস আবেদন রাখছি, যে রিভিউ এবং কিউরেটিভের ক্ষেত্রে যাওয়ার মধ্যে একজন দক্ষ আইনজীবী আমাদের অভাব আমরা অনুভব করেছিলাম। তাই যে আইনজীবীরা লড়াইয়ের পর লড়াই করে অনেক খুব ভালো ভালো কেস খুব একদম লোয়ার লেভেলের কেস কেউ জিতিয়ে আনতে পারেন, আমাদের ক্ষেত্রে আমরা সেই উচ্চকিত আইনজীবীটাকে চাইছি। এই আমাদের আবেদন, এবং শেষতম একটাই আবেদন, আমরা যেন এই চাকরিতে বহাল রাখতে পারি। আমাদের সরকারের কাছে, আমাদের তো আছেই, কিন্তু আমাদের তো এখন চাকরিহারা, আমাদের অবস্থাও খুব সংকটে। আমরাও চেষ্টা করেছিলাম কপিল সিব্বাল, মনু সিংভি স্যারদেরকে নিয়ে যাতে আমাদের সুরাহা হয়, কিন্তু আমরা হেরে গিয়েছি। হেরে যাওয়ার কারণ ছিল, কারণ দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে জবে, সর্বশ্রেষ্ঠ সে বিচার হয়নি, সেটা হয়নি। সেই বিচার ব্যবস্থা আমাদের সঙ্গে ন্যায় কাজ করেননি, এবং কোর্টরুমের মধ্যে যে বিষয়টা আলোচিতই হলো না, তার উপরে জাজমেন্ট হলো। সারাক্ষণ টেন্টেড আনটেন্টেড বলে গেল, বাছাই করার কথা বলল, কিন্তু যখন জাজমেন্ট লিখলেন জাজ, এবং তখন লিখলেন পরীক্ষা ব্যবস্থার খারাপের জন্য, পরীক্ষা ব্যবস্থাটাই খারাপ ছিল, তার জন্য আমি প্যানেলটা ক্যান্সেল করেছি। অথচ কোর্টরুমের ভিতরে তিনি পরীক্ষা ব্যবস্থা নিয়ে একটি কথাও আলোচনা করেননি বা করতে দেনওনি। তাই এই জাজমেন্টটা অসঙ্গতিপূর্ণ। রিভিউ এবং কিউরেটিভ পর্যন্ত আমরা অবশ্যই জিততে পারি এই আশা রাখি, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যেন কোনো গাফিলতি না থাকে, সরকার বা অথরিটির পক্ষ থেকেও আমরা যেন সেই উদ্যোগটা দেখতে পাই। আমরা এটাই শুধু এই আবেদন নিয়ে এখানে এসেছি। তাই সকলকে আমি আমার এই চাকরিহারা শিক্ষক, যারা বিনা দোষে চাকরি হারিয়েছে, তাদের পাশে থাকার জন্য আমি সমস্ত মানুষকে আহ্বান জানাচ্ছি যে আমাদের পাশে থাকুন, এবং আমাদেরকে যদি মনে করবেন যে আমরা সত্যি সত্যি
মানে আর 5 জনের মতো, তাহলে জাজমেন্টটাও ভালো করে পড়ুন, সিবিআই এর রিপোর্টগুলোকেও দেখুন। কারণ সিবিআইয়ের যে জাজমেন্ট, সেই সিবিআইয়ের যে ইনভেস্টিগেশন, তাতে তো ফাঁসি পর্যন্ত হয়ে যায়। সিবিআই তো সব জায়গায় বিশাল ভূমিকা নাকি পালন করে। তা আমার ক্ষেত্রে সিবিআইয়ের রিপোর্টটাকে মানা হলো না কেন? কোন ষড়যন্ত্রের বলে মানা হলো না? সবটাই আমাকে নিয়ে, আমার এইটাকে নিয়ে একটা ষড়যন্ত্র হয়েছে। যাক, আমি ন্যায় বিচারের আশা করি। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি। মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমরা এই সবার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। হার্ট অ্যাটাক বা স্ট্রোক, অ্যাক্সিডেন্ট হোক বা বার্থ, যে কোনো এমার্জেন্সিতে ভরসা থাকুক মোহনস মেডিকেল সেন্টারে। মাল্টি স্পেশালিটি নার্সিং হোম, আইসিইউ, ডায়ালিসিস সেন্টার, মডিউলার অপারেশন থিয়েটার, সিটি স্ক্যান সহ উন্নত পরিকাঠামো। ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের পাশের গলি। কল করুন 9775443636 অথবা 9609077887 এই নম্বরে। মোহনস মেডিকেল সেন্টার।